এই ইউরো শুরুর আগে জোসে মরিনিও একটা কথা বলেছিলেন, পর্তুগাল যদি ইউরোতে তাদের দুটা দল পাঠায় তাহলে সেকেন্ড দলটাও টাইটেল কন্টেনশনে থাকবে। কিন্তু কালকের ম্যাচে চেকিয়ার সঙ্গে পর্তুগাল যেভাবে জিতেছে, এরপর সেই প্রশ্নটা আসলে উঠে যাচ্ছে, পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ কি তার বেস্টটা ইউজ করতে পারছেন তার প্লেয়ারদের কাছ থেকে? তিনি তার বেস্ট ট্যালেন্টটা বের করে আনতে পারছেন কিনা? সেই প্রশ্ন আসলে এখন অবান্তর নয়, এবং সেই উত্তরটাই আজকে আমরা খোঁজার চেষ্টা করব। আমি অমরান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ইউরোর এই সময় যখন জমজমাট ইউরো, আমি কিরোর কাছে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, মার্টিনেজ আসলে কতটা তার ট্যালেন্টটাকে ইউজ করতে পারছেন? অমরান ভাই, আমি প্রথমেই বলবো যে অ্যাকচুয়ালি আমার মনে হয় মার্টিনেজ অ্যাকচুয়ালি কনফিউজ যে তার ডিসপোজালে কেমন ট্যালেন্ট আছে এবং তাদেরকে কিভাবে ইউজ করতে হয় সেটা এখনো তিনি নিশ্চিত না। সেটা মানে আমরা তার পুরো টেনিয়রের দিকে তাকালেই বুঝতে পারবো। আমরা জানি যে 22-এর পর তিনি দায়িত্ব নিয়েছেন, 22 ওয়ার্ল্ড কাপের পর, এরপর কোয়ালিফাইং রাউন্ড জুড়ে, যদিও পর্তুগাল কোয়ালিফাইং রাউন্ডে সব ম্যাচ জিতেছে, বাট আমরা জানি যে কোয়ালিফাইং রাউন্ডের দলগুলো কিন্তু অনেক খর্বশক্তির ছিল। তারা সব ম্যাচ জিতেছে, বাট কখনোই আমরা কনসিস্টেন্ট একটা লাইন আপ দেখিনি। পর্তুগাল প্রচুর এক্সপেরিমেন্টেশন করেছে মার্টিনেজের আন্ডারে। অ্যান্ড জাস্ট ইউরোর আগে লাস্ট 3টা ওয়ার্ম আপ ম্যাচের দিকে যদি আপনি দেখান, এই 3 ওয়ার্ম আপ ম্যাচে তিনি 11-এ 13টা চেঞ্জ এনেছেন। এন্ড কালকের 11-এও আমরা দেখেছি যে হুট করে আমরা দেখি যে 11, আমরা যদি এখন 11-এর দিকে চলে যাই, 11-এ আমরা জানি যে এখানে ব্রুনো ফার্নান্দেজ খেলেছেন, ব্রুনো ফার্নান্দেজের পাশে ভিটিনা ছিলেন, হুইচ মিন্স মানে তারা কোনো সিডিএম খেলায়নি। এন্ড আমরা জানি যে রবার্তো মার্টিনেজের অ্যাকচুয়ালি 5 এট দ্য ব্যাক নিয়ে এক ধরনের অবসেশন আছে। আমরা বেলজিয়ামে দেখেছি যে উনি 3জন সেন্টার ব্যাক সাথে 2জন উইং ব্যাক খেলানোর একটা, মানে বেলজিয়াম পুরো টেনিউর জুড়েই বেলজিয়াম এভাবে খেলেছে, এবং কালকে পর্তুগালও এই একই রকম মানে 5 এট দ্য ব্যাক ফরমেশন নিয়ে নামে। কিন্তু এখন আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে 5 এট দ্য ব্যাকের যৌক্তিকতাটা আসলে কতটুকু। আমরা দেখি যে পিছনের 3 সেন্টার ব্যাকের একজন ছিলেন আবার হচ্ছে নুনো মেন্ডেস, তিনি হচ্ছেন একজন ফুল ব্যাক। এখানে জোয়াও ক্যানসেলো ছিলেন, আর এদিকে হচ্ছে দালো ছিলেন। এখন ক্যানসেলোর রোলটা কি ছিল সেটা মানে প্রশ্নবিদ্ধ, আমরা ক্লিয়ার না আসলে এটা। মানে তিনি ফ্ল্যাঙ্কে খেলেননি, তিনি অনেকটা ফ্লোটিং ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে খেলাটা, মানে অনেক সময় মিডফিল্ডে আবার কিছু সময় উপরে উঠেছেন। নুনো মেন্ডেসের থাকার কথা সেন্টার ব্যাক হিসেবে, তিনি প্রায় সময় হচ্ছে ফ্ল্যাঙ্ক ধরে হচ্ছে ক্রস করার ট্রাই করেছেন বা ওভারল্যাপ করেছেন। আবার এদিকে দালো অনেকটা আমার কাছে কালকে দেখে মনে হচ্ছে দালো ইনভিজিবল ছিল, মানে তাকে ইনভলভই করা হয়নি। আমি জাস্ট একটা আপনার সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, দালো এবং ক্যানসেলো আমরা জানি যে তাদের যে ক্লাব, তারা ম্যানচেস্টার ইউনাইটেডে দালো খেলেন, ক্যানসেলো ম্যান সিটিতে অনেকটা সময় খেলেছেন, বার্সেলোনাতে তিনি এখন খেলছেন। কোথাও কিন্তু তারা এই সিস্টেমে তারা খেলে অভ্যস্ত নন। দালো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে বরাবরই আমরা দেখেছি তারা 4-2-3-1 বা 4-3-3 যেটাই হোক না কেন, তারা রেগুলার ফুলব্যাক হিসেবে খেলছেন, এবং ক্যানসেলোর ক্ষেত্রে কিন্তু একই কথাই প্রযোজ্য। বেলজিয়ামের সঙ্গে পর্তুগালের যে উইং ব্যাক, তাদের মেজর পার্থক্য হচ্ছে তারা কেউ এই ফরম্যাটে খেলে অভ্যস্ত নন, এবং সবচেয়ে বড় ব্যাপার ব্রুনো ফার্নান্দেজের পজিশনিংটা নিয়ে, এটা নিয়ে আপনি কি বলবেন যে ব্রুনো ফার্নান্দেজ অলমোস্ট তিনি সিডিএম এর পজিশনটা ফিল করেছেন, অলমোস্ট হচ্ছে তিনি ডিপ লাইং প্লেমেকার হিসেবে খেলেছেন। আমি ব্রুনো ফার্নান্দেজের খেলা গত 4-5 বছর ধরে খুবই ক্লোজলি অবজার্ভ করেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা খুব ভালো মতো অবজার্ভ করার কারণে, এবং সেখান থেকে একটা জিনিস আমি পরিষ্কার করে বলে দিতে পারি, ব্রুনো ফার্নান্দেজের রাইট পজিশন কালকে ছিল না। তিনি আসলে সিএমএ খেলার প্লেয়ার নন, তিনি আসলে মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্যাম বলতে পারি, যেটাকে আসলে হাইব্রিড নাম্বার 10 এর মতো একজন প্লেয়ার। তার মেইন স্ট্রেংথ হচ্ছে তিনি প্রচুর কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত পাস দিতে পারেন, তার শুটিং খুব ভালো, তার বক্সের আশেপাশে তার ফাইনাল পাসগুলো খুব দুর্দান্ত হয়, এবং ট্রানজিশন বিশেষ করে কাউন্টার অ্যাটাকে তিনি দারুণ একজন প্লেয়ার। তাকে যখন নিচে নামিয়ে আনা হয়েছে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেডও দেখেছি বেশ কিছু ম্যাচে ইনজুরি সমস্যার কারণে বা টেকনিক্যাল সমস্যার কারণে তাকে সেন্টার মিডফিল্ডে বা একটু নিচে নামিয়ে আনতে হয়েছে, সেখানে আসলে আমরা দেখেছি তিনি অতটা কমফোর্টেবল নন, তার বেস্ট আসলে ওই পজিশনে পাওয়া যায় না। কালকের ম্যাচে আমরা দেখেছি তার ক্রিয়েটিভিটিটা পর্তুগাল ভালো মতো কাজে লাগাতে পারেনি, এবং এটা একটা বড় কারণ ছিল। পর্তুগাল অনেক বল আমরা দেখেছি, বল অনেক নিজেদের কাছে রেখেছে, অ্যাটাকও করেছে, কিন্তু খুব বেশি যেটাকে বলে ডিসাইসিভ অ্যাটাক বা খুব গোল থ্রেটগুলা আসলে সেভাবে করতে পারছিল না। এটার একটা বড় কারণ আমার মনে হয় ব্রুনো ফার্নান্দেজ এবং দুই ফুল ব্যাক সহ আরো বেশ কয়েকজন কি প্লেয়ারকে আউট অফ দ্য পজিশন খেলানো। তো গেল ফরমেশনের কথা, কিন্তু কিরোর কাছে যেটা জানতে চাই, পর্তুগালের কালকে আসলে অ্যাটাকিং প্ল্যানটা আসলে কেমন ছিল? সো পর্তুগালের অ্যাটাকিং প্ল্যানটা শুরুতে অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং একটা অ্যাটাকিং প্ল্যান ছিল। আমার কাছে মনে হয়েছে যে ওদের অ্যাটাকিং প্ল্যান পুরোপুরি রোনালদো সেন্ট্রিক ছিল। আমরা যদি প্রথমে দেখা ট্রাই করি যে দুই দিকে বেশ কয়েকজন ফুলব্যাক আছেন, তারা এখান থেকে মানে তাদের একমাত্র অ্যাটেনশনই হচ্ছে যে তারা দুই ফ্ল্যাঙ্ক থেকে হচ্ছে ক্রস পাঠাবেন,
আমরা জানি যে রাইট উইং এ খেলেছেন বার্নার্দো সিলভা, তিনিও হচ্ছে এখান থেকে ক্রসে খেলা ট্রাই করেছেন। রাফায়েল লিয়াও খেলেছেন লেফট উইং এ, মানে তার পজিশনটা কিছুটা মানে তিনি একটু বেশি থ্রেট ক্রিয়েট করেছেন আমার মনে হয়েছে, কারণ আমরা জানি যে তিনি বেশ অনেকটা ডাইরেক্ট প্লেয়ার, আসলে তিনি খুবই ডাইরেক্ট একজন প্লেয়ার, তিনি বেশ ডিরেক্ট একজন প্লেয়ার, এবং তিনি প্রায় সময় যেটা করেন যে এই পাশ থেকে কাটব্যাক করে হচ্ছে রোনালদোকে খোঁজার ট্রাই করেছেন। সো আপনি যদি পুরো অ্যাটাকিং প্ল্যানটা দেখি যে রোনালদো বাদে দলের আর কারো কিন্তু এখান থেকে আসলে শুটিং এর কোনো সুযোগ ছিল না ফার্স্ট হাফে, অ্যাটলিস্ট শুধু সব বলে অ্যাকচুয়ালি রোনালদোকে ফিট করা হচ্ছে, এন্ড একমাত্র রোনালদোই ফিনিশ করতে পারবে। এখন প্রবলেম হচ্ছে এটার যে এই গেম প্ল্যানটা অ্যাকচুয়ালি খুবই ওয়ান ডাইমেনশনাল, যেটা বলছেন অপোনেন্টের অ্যাকচুয়ালি এই গেম প্ল্যানটা ট্যাকেল করা খুবই তাদের জন্য ইজি। মানে আপনি যদি রোনালদোকে অফ রাখেন, রোনালদোর কাছে ক্রস পোস্টে না দেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি পর্তুগালকে নালিফাই করে দিতে পারবেন। এখন এটা নিয়ে প্রশ্নটা যে পর্তুগালের এত ডাইভার্স অ্যাটাকিং অপশন, আপনি যদি পর্তুগালের বেঞ্চের দিকেও তাকান, জোয়া ফেলিক্স ছিল, পেদ্রো নেতো ছিল, ডিয়াগো জটা ছিল, অনেকগুলো অপশন, এবারে গনজালো রামোস ছিলেন, যিনি কিনা আমরা দেখেছি গত বিশ্বকাপে একটি ম্যাচে তিনি দুর্দান্ত একটা হ্যাটট্রিক করেছিলেন। অনেকগুলো পটেনশিয়াল, কিরো মাত্রই যেটা বলছিল যে পর্তুগাল আসলে অ্যাটাকিং পটেনশিয়াল সুপার, এবং মিডফিল্ডের কথা আমি বাদে দিলাম। আমার কাছে কালকে যেটা মনে হয়েছে, আমি কিরোর সঙ্গে একটু অ্যাড করতে চাই যে দুইজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন আসলে কালকে 11-এ থাকা উচিত ছিল, একজন পালহিনহা অথবা আরেকজন জোয়া নেভেস। তারা আমরা জানি যে খুব ভালো, যেটাকে দুজনে কিন্তু আবার মানে আগের ওয়ার্ম আপ ম্যাচগুলো এই দুজনে একজন সব ম্যাচে ছিলেন। এখন কালকে আমি সারপ্রাইজিং যে দুইজনের একজনে খেলেনি, এবং সেই কাজটা আসলে ব্রুনোকে অনেকটা করতে হয়েছে। ভিতিনাও আসলে জানি যে আমরা ঠিক টেকনিক্যালি পুরোপুরি ডিএম নন একজন, সো এইখানে একটা বড় একটা লেকিংস ছিল বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, এ তো গেল হচ্ছে প্ল্যান এ, যেটা রোনালদোকে নিয়ে বলছিলেন। সেকেন্ড হাফে তো শেষ পর্যন্ত পর্তুগাল গোলটা দিল, যখন প্ল্যানগুলো কাজ করছিল, চেক রিপাবলিক গোলটা দেয়, দেন হচ্ছে পর্তুগালের গেম প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়। সেই ক্ষেত্রে আসলে কি হয়েছিল? সো আমরা দেখি যে তারপর বেশ কিছু অ্যাটাকিং অপশন নামায়, তারা সামনে অ্যাকচুয়ালি ওভারলোড করে ফেলে, বাট স্টিল মানে তাদের অ্যাটাকিং প্ল্যান অ্যাকচুয়ালি ক্রস নির্ভরশীল ছিল। সো এই ছিল হচ্ছে মোটামুটি কালকে পর্তুগালের অ্যাটাকিং বা ডিফেন্সিভ যেটা প্ল্যান। আসলে পর্তুগালের আরও খেলা আছে সামনে। আমার যেটা প্রেডিকশন, মার্টিনেজ কালকে বড় ম্যাচের সময় এই 11টা রাখবেন না, এটা হচ্ছে আমার পার্সোনালি মতামত। কিন্তু আবারও বলছি যে বড় টুর্নামেন্টে এরকম টেকটিক্যাল টুইকগুলো কতটা কাজে দেয় সেটা আসলে অনেক সময় প্রশ্ন আসে। হ্যাঁ, অবশ্যই টেকটিক্যাল ফ্লুইডের দরকার আছে। আমরা আর্জেন্টিনাকে দেখেছি 2022 বিশ্বকাপে খুবই টেকটিক্যালি ফ্লুইড থাকার কারণে তারা কিন্তু মানে প্রথম ম্যাচে তাদের যে 11 এবং গেম প্ল্যান ছিল সেটা থেকে ফাইনালটা কিন্তু অনেক ইভলভ হয়েছে। আমার মনে হয় মার্টিনেজও সেটা হয়তো রিয়েলাইজ করতে পারবেন। পর্তুগালের আমি বারবার বলছি, মরিনোর সঙ্গে আমরা হয়তো কিছুটা একমত যে পর্তুগালের যে অ্যাটাকিং বা ডিফেন্সিভ বা মিডফিল্ডের যে পটেনশিয়াল, আসলেই তারা দুটো টিমকে দারুণভাবে একসঙ্গে খেলাতে সক্ষম, কিন্তু সেটা কালকে দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়নি। তবে বড় টুর্নামেন্টে এরকম স্লো স্টার্ট তারা করতেই পারে, দেখা যাক। সামনে তাদের আরো দুটি ম্যাচ আছে। আমার কাছে মনে হয় পর্তুগাল তাদের সবচেয়ে কঠিন ম্যাচটা পার করে ফেলেছে। আমি পার্সোনালি মনে করি গ্রুপ স্টেজের সবচেয়ে কঠিন ম্যাচটা পার করে ফেলেছে। তুরস্ক এবং যে জর্জিয়ার সঙ্গে পরে দুটো ম্যাচ, আমার কাছে মনে হয় এই দুটো ম্যাচে আমার মনে আরেকটু আমরা ডিফারেন্ট পর্তুগালকে হয়তো দেখতে পারবি যদি মার্টিনেজ কিছুটা আরো ফ্লেক্সিবল থাকেন। এই আলোচনাটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যে কোনো মন্তব্য বা যে কোনো ফিডব্যাক যদি থাকে সেটা অবশ্যই মন্তব্যের ঘরে আমাদের জানিয়ে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।